আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্লাসের শুরুতেই আমার ছোট ভাই বোনদের কিছু প্রশ্নের জবাব দিতে চাই। সেটা হচ্ছে, অনেকেই আমাকে বলেন যে ইংলিশে কীভাবে ভালো মার্ক তুলব। তো ডিউট অ্যাডমিশন পরীক্ষায় যেহেতু ইংলিশে পাশ করতেই হয়, তো দেখা যায় যখন পরীক্ষা সামনে চলে আসে, তো এই সময় আমাদের ম্যাক্সিমাম ছেলেপেলে ইংলিশে ভালো করতে পারে না। তাদের পারফরমেন্স এমন থাকে যে ইংলিশে পাশ করা তো তাদের জন্য সমস্যা হয়ে যায়। তো আমি মনে করি যে ইংলিশ কোনো মুখস্থ বিষয় না। ইংলিশ যে গ্রামারটা আছে, এটা মুখস্থ করার কিছুই না। এটাকে মুখস্থ করলে হবে না। তাহলে কীভাবে ভালো করব? ভালো করার উপায় আছে। সেটা হচ্ছে, আপনাকে ইংলিশে ভালো করতে হলে অবশ্যই বেশি বেশি চর্চা করতে হবে। আপনি যত বেশি চর্চা করবেন, তত আপনার ইংলিশ ভালো হবে। আপনি বইয়ের কিছু ধরাবাঁধা নিয়ম পড়ে ইংলিশে ভালো করতে পারবেন না। অনেক বিষয় থাকে ইংলিশে ভালো করার জন্য। যেহেতু ডিএড অ্যাডমিশনে মোট 10 মাসের মতো সময় পাওয়া যায় অ্যাটাচমেন্ট মিলে, তো এই লং টাইমে কেউ যদি শুরু থেকেই ভালোভাবে বুঝে ইংলিশটাকে পড়তে পারে, তাহলে আশা করি সে অবশ্যই ভালো কিছু করবে। আর ইংলিশের যেটা বললাম, মুখস্থ না করে বেসিক সহকারে পড়তে হবে। যখন আমি একটা টপিক পড়ব, অবশ্যই সে টপিকের বেসিক নিতে হবে। তাহলে আমাকে আর ওই নোট খুঁজতে হবে না যে পরীক্ষার আগে কারো নোট পড়ে আমি পাস করব। যদি বেসিক থাকে, তো আপনাকে যেখান থেকেই কোয়েশ্চেন দিক, আপনি সেখান থেকে অ্যান্সার করতে হবে। আমি তার বাস্তব উদাহরণ। তো ক্লাস 6-এ থাকা অবস্থায় আমার একটা দাদু ছিল, উনি সাবু দাদু, সবাই আমাদের এলাকায় আর কি পরিচিত ছিলেন অনেক। তো উনি আমাদের ইংলিশ পড়াইতেন। তো আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমার ইংলিশের হাতে খড়ি। তখন থেকে আর কি ইংলিশ গ্রামার নিয়ে চর্চা করি। তো উনি আমাকে এত প্র্যাকটিস করাইছেন যে এসব রুলস নিয়ম এগুলো আর কি ওইভাবে মনে রাখতে হয় না। তো আপনারাও যদি বেশি বেশি শুরু থেকেই প্র্যাকটিস করেন, তাহলে আশা করি অবশ্যই ভালো করবেন। আর ইংলিশে যত বেশি মার্ক তুলতে পারবেন, আপনার জন্যই ভালো। ইংলিশের মার্কটা আপনাকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখবে। তো আমাদের আজকের টপিকটা মূলত কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের ভিতরে পড়ে। তো কন্ডিশন বলতে কী বোঝায়? কন্ডিশন বলতে বোঝায় যে শর্ত। গ্রামারে ইফ অবলিক আনলেস যুক্ত বাক্য দ্বারা শর্ত বোঝালে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। যদি বাক্যে ইফ এবং কী থাকে, আনলেস থাকে। ইফ মানে কি? ইফ মানে হলো যদি, আনলেস যদি না। তাহলে কন্ডিশনটা কেমনে হয়? আমি যদি বলি, তুমি যদি ভালো করে পড়ো, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে। তাহলে এখানে কি আসছে? একটা যদি আসছে। এই যদিটাই মূলত কি আমাদের একটা শর্ত। তোমাকে ভালো করে পড়তে হবে, তাহলে তুমি কী করবা? অবশ্যই ভালো রেজাল্ট করবা। এই যদিটাই হচ্ছে আমাদের কি কন্ডিশন। তো এই কন্ডিশনাল সেন্টেন্সটা মূলত 4 প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, পরেরটা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। প্রত্যেকটা কন্ডিশনাল আমাদের ডিউট অ্যাডমিশন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আশা করি আপনারা এই 4টা কন্ডিশন ভালোভাবে বুঝলে এখান থেকে পরীক্ষায় কমন পাবেন। তো এখন আমরা দেখব জিরো কন্ডিশনাল সেন্টেন্স। কোনো বাক্য দ্বারা নিশ্চয়তা বোঝালে বাক্যটি জিরো কন্ডিশনাল হবে। তো নিশ্চয়তা কেমনে বোঝাই? একটা উদাহরণ দেখি আমরা। ইফ ইউ হিট ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পানিকে গরম করো। আচ্ছা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে গরম করলে কি হবে? অবশ্যই এটা কী হবে? বাষ্পে পরিণত হবে। এটা একটা নিশ্চয়তা, শিওর সেটা কী হবে? বাষ্পে পরিণত হবে। তাই এই রকমের সেন্টেন্সে পরের যে ক্লজটা থাকে, এই ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কী হবে? সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে এখানে যে বয়েলটা আছে, এটা বয়েলস হয়ে যাবে।
আশা করি বুঝতে পারছেন। তাহলে পরেরটা দেখি আমরা, ইফ ইউ হিট গোল্ড। আমরা যদি বা তুমি যদি সোনাকে তাপ দাও, সোনাকে যদি তাপ দাও তাহলে সেটা কী হবে? অবশ্যই এটা গলে যাবে, তাই না? তো এটা একটা নিশ্চয়তা। তাহলে যদি আমাদের নিশ্চয়তা বোঝায়, আর একটা জিনিস বুঝতে হবে, একটা বাক্যে যদি এরকম দুই কমার মাধ্যমে থাকে দুইটা সেন্টেন্স, তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে একটা ক্লজ, দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে একটা ক্লজ। তো প্রথম ক্লজটা আমাদের কি নিশ্চয়তা দিচ্ছে, তাহলে পরের ক্লজে অবশ্যই কী হবে? সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে মেল্টটা আছে, মেল্টটা কী হয়ে যাবে? মেল্টস। ইট মেল্টস। তাহলে তুমি যদি সোনাকে তাপ দাও, ইহা গলে যাবে। আশা করি তাহলে আমরা জিরো কন্ডিশন বুঝতে পারছি। এরপরে আমরা ফার্স্ট কন্ডিশনে যাব। এখন আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখব। ইফ অবলিক আনলেস যুক্ত ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পরবর্তী ক্লজ সাবজেক্ট প্লাস উইল অবলিক ক্যান অবলিক মে প্লাস ভার্ব হবে। তাহলে আমাদের যে প্রথম ক্লজটা আছে যেটা ইফ যুক্ত, সেখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের যে ক্লজটা আছে, পরের ক্লজে স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস উইল বসাতে পারি বা ক্যান বসাতে পারি বা মে বসাতে পারি, তারপরে কী আসবে? ভার্ব চলে আসবে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট হি, তারপরে কী হবে? অবশ্যই উইল বসাবো। আমি আমার ইচ্ছা উইল বসাতে পারি, কেন বসাতে পারি। তাহলে হি উইল গেট। তাহলে যেহেতু আমাদের ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, তার কারণে পরে যে ক্লজটা আছে সেটা আমাদের কী হবে? সেখানে উইল চলে আসবে। তাহলে ইফ হি স্টাডিজ হার্ড হি উইল গেট এ গুড জব। আশা করি আপনারা ফার্স্ট কন্ডিশনাল বুঝতে পারছেন। এরপরে আমরা যাব সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনাল কী বলছে? ইফ অবলিক আনলেস যুক্ত ক্লজ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পরবর্তী ক্লজ সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাইট প্লাস ভার্ব হবে। তার মানে এই যে ক্লজটা আছে ইফযুক্ত, সেটা যদি আমাদের পাস্টে থাকে কীভাবে চিনব? দেখুন এখানকার ভাবটা কিসে আছে? পাস্টে আছে, তাই না? স্টাডির পাস্ট ফর্মটা কি? স্টাডিড। তাহলে পরবর্তী যে ক্লজটা আছে সেটা কি হবে? সেটা সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাইট প্লাস ভার্ব হবে। সাবজেক্ট কি আমাদের হি, এরপরে কী হবে? অবশ্যই উড কুড যেখানে একটা বসাতে পারি, আমি কুড বসাইলাম। এরপরে ভার্ব। তাহলে ইফ হি স্টাডিড হার্ড হি কুড গেট এ গুড জব। এখানে ভার্বের কোনো চেঞ্জ হবে না, যে ভার্বটা আছে এটাই হবে, মেন ভার্বটাই হবে। জাস্ট সামনে কী চলে আসবে? কুড চলে আসবে। আশা করি আপনারা সেকেন্ড কন্ডিশনালটা বুঝতে পারছেন। এরপরে আমরা যাবো থার্ড কন্ডিশনালে। আমরা এখানে কি বলছে? ইফ অবলিক আনলেস যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে, কী থাকলে? পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে পরবর্তী ক্লজ সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাইট হবে। মাইটটা লিখিনি। কুড অবলিক মাইট প্লাস হ্যাভ প্লাস ভিতরি হবে। তাহলে দেখুন তো একটা এক্সাম্পল লিখছি, যেখানে ইফযুক্ত ক্লজে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছি, তাই না? যদি আপনারা আমার প্রিভিয়াস টেন্সের উপরে ক্লাসটা দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলো বুঝতে পারবেন। তো এরপরের ক্লজটা কী হবে আমাদের? এখান থেকে যেন একটা নেব আমরা, সাবজেক্টের পরে উড কুড যেখানে একটা নেব, উড নিলাম। এরপরে কি আসবে? হ্যাভ। তাহলে গেট আছে, এই গেটের ভিতরি ফর্ম হবে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম। গেটের পাস্ট পার্টিসিপল ফর্মটা কী হবে? গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কী হবে?
গট। তাহলে if he had studied hard he would have got a good job। আপনারা তাহলে থার্ড কন্ডিশনাল বুঝে গেলেন। থার্ড কন্ডিশনালের আরেকটা অংশ আছে, আমরা এখন সেটা দেখব। তাহলে এখন আমরা থার্ড কন্ডিশনালের আরেকটা এক্সেপশনাল নিয়ম দেখব, সেটা হচ্ছে হ্যাড দ্বারা বাক্য শুরু হলে এবং বাক্যের শেষে কিছু না থাকলে বাক্যটি থার্ড কন্ডিশনালের নিয়মে পড়ে। দেখুন একটা উদাহরণ লিখেছি যেখানে হ্যাড দ্বারা বাক্য শুরু হয়েছে। তো এখানে কি বলছে, হ্যাড শি কাম, যদি সে আসতো, শি ড্যাশ মি, ভেতরে দেওয়া আছে ব্র্যাকেটে মিট। তো এরকম যদি কখনো থাকে তাহলে সেটা থার্ড কন্ডিশনাল নিয়মে পড়বে। থার্ড কন্ডিশনালে কি আসতো আমাদের, উড হ্যাভ, তাই না? এখানে সে উড হ্যাভই হবে, শি উড হ্যাভ। উড হ্যাভের কী হবে, ভার্বের 3 নম্বর ফর্ম। মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে, মেট। শি উড হ্যাভ মেট মি। তো এই ছিল আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের আজকের ক্লাস। তো আসলে এই 2-1টা এক্সাম্পল দিয়ে পুরোপুরিভাবে বোঝানো সম্ভব হয় না, কিন্তু যেহেতু আমাদের সময় স্বল্পতা, আপনারা লং ক্লাস দেখতে অভ্যস্ত না, তো আর কি এভাবেই আর কি মেনে নিতে হবে। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি আরও এরকম এক্সাম্পল চান আমাকে নক দিতে পারেন, আমি আরও আপনাকে এরকম এক্সাম্পল দিতে পারবো, সেগুলো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।